স্বাধীনতা সংগ্রামে গান্ধীজির ভূমিকা নিয়ে আজকে আমরা আলোচনা করছি। তো এখানে আমি প্রথমেই মহাত্মা গান্ধীর একটা ভূমিকা বলে নিচ্ছি। The Indian freedom struggle was one of the largest democratic movement against imperialism and colonialism. The Indian freedom struggle provides the best example of nationalism and patriotism. Mohandas Karamchand Gandhi, popularly known as Mahatma Gandhi or Bapu, was a moral reformist. It is widely accepted that Gandhi was the backbone of the non-violent struggle for freedom of India. এই স্লাইডে আমরা বলতে চেয়েছি যে ভারতবর্ষের যে গণতান্ত্রিক আন্দোলন, সেই আন্দোলন, যে আন্দোলনটা ঔপনিবেশিকতাবাদ বিরোধী আন্দোলন, সেই আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ চেহারা বা অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র মহাত্মা গান্ধী, যিনি যাকে অনেকে বাপু বলে সম্বোধন করেন, এবং তিনি হচ্ছেন একজন নৈতিক সংস্কারক ছিলেন এবং ভারতবর্ষের জাতীয়তা আন্দোলন মহাত্মা গান্ধীর আমি জন্ম এখানে দেখো ডান দিকে দিয়েছি 2 অক্টোবর 1869 পোরবন্দরে জন্মেছিলেন এবং তোমরা জানো যে 30 জানুয়ারি 1948 তিনি 78 বছর বয়সী গান্ধীজি মারা যান। নেক্সট, গান্ধীজ ইডিওলজি ইনফ্লুয়েন্সড বাই, গান্ধীর যে আদর্শ, সেই আদর্শ কার দ্বারা অনুপ্রাণিত হয়েছিল? Gandhi was influenced by the political ideas of Gopal Krishna Gokhale and considered him as his political guru. Gandhi learned his faith in non-violence from Jainism. The Bible gave him the serum not to hurt anybody's heart. The Bible gave him the sermon not to hurt anybody's heart. Gita taught him to render selfless service. Number 5, from David Thoreau, he borrowed the idea of civil disobedience. And from Leo Tolstoy, the idea of solving problems with love. গান্ধীর রাজনৈতিক গুরু ছিলেন গোপাল কৃষ্ণ গোখলে এবং তার যে অহিংস আন্দোলনের প্রতি এই বিশ্বাস, সেটা জৈন মতবাদ থেকেই তিনি অনুপ্রাণিত হয়েছিলেন এবং বাইবেল তাকে এই বিশ্বাস জুগিয়েছিল যে কাউকে আঘাত না করা, কাউকে আঘাত না করেও কোনো আন্দোলন করা যায়। গীতার থেকে তিনি সেলফলেস সার্ভিস, অর্থাৎ কোনো নিজের মানে স্বার্থহীন ভাবে কমিউনিটির জন্য কাজ করা, সম্প্রদায়ের জন্য কাজ করার তিনি অনুপ্রাণিত হয়েছিলেন এবং ডেভিড থারুর কাছ থেকে তিনি এই আইন অমান্য আন্দোলনের ধারণা তিনি গ্রহণ করেছিলেন এবং লিও টলস্টয়ের কাছ থেকে তিনি বিভিন্ন সমস্যা কিভাবে ভালোবাসার মাধ্যমে সমস্যার সমাধান করা যায় সেটা তিনি তার কাছ থেকে তিনি নিয়েছিলেন। কেমন কেউ স্বীকার করুক বা অস্বীকার করুক, গান্ধীর কঠোর সমালোচকও স্বীকার করবে গান্ধী এমন একজন ব্যক্তিত্ব যাকে কিন্তু অস্বীকার করা যায় না। ওকে, নেক্সট স্লাইড।
গান্ধীজ আর্লি লাইফ, ছোট বয়সে কিভাবে তার জীবনটা অতিবাহিত হয়েছে। Accepting an offer from a firm of Muslim, Gandhi went to Pretoria, capital of Transvaal in South Africa in 1983. 1983-তে প্রিটোরিয়াতে গান্ধীজি একটি মুসলিম কারখানা, মুসলিম ফার্মে তিনি কাজের অফার পান। In 1901, he moved to Johannesburg to practice law and soon became a leader of Indian community in South Africa. 1901-এ দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে তিনি আইন ব্যবসা শুরু করেন এবং ভারতীয় সম্প্রদায় যারা দক্ষিণ আফ্রিকায় ছিল তাদের তিনি নেতা হয়ে ওঠেন। 3. In 1907, when the Transvaal legislature passed a law requiring all Asian to take out registration cards, he launched a campaign of passive resistance, coining the phrase Satyagraha. 1907-এ যখন ট্রান্সভাল আইনসভায় একটা আইন পাশ হয়েছিল যে যারা সমস্ত এশীয়দের একটা নথিভুক্তকরণ কার্ড, মানে কার্ড নথিভুক্ত করতে হবে, এই রকম একটি আইনের জন্য এই আইনের বিরোধিতা করে কিন্তু গান্ধী প্রথম তার প্যাসিভ রেজিস্ট্যান্স, হ্যাঁ, প্রথম তার প্যাসিভ রেজিস্ট্যান্স শুরু করেন। রেজিস্ট্যান্স মানে তোমরা জানো বিরোধিতা, বিরোধিতা মানে নিষ্ক্রিয় বিরোধিতা শুরু করেন এবং তিনি এই সময় সত্যাগ্রহ এই টার্মটা বা এই শব্দ চয়ন করেছিলেন, হ্যাঁ, এই শব্দটি তিনি ব্যবহার করেছিলেন। In 1910, he set up the Tolstoy firm for all those taking part in the movement in South Africa. দক্ষিণ ভারতে টলস্টয় ফার্মে যারা 1910-এ তিনি টলস্টয় ফার্ম গঠন করেছিলেন এবং যারা এই দক্ষিণ আফ্রিকায় এই আন্দোলন তার সঙ্গে ছিলেন তাদেরকে এই ফার্মে তিনি একসঙ্গে নিয়ে আসেন, যুক্ত করেন। 5. The peaceful march of men, women and children that he led to Transvaal was remarkable. Despite its initial reign of terror, the government finally yielded ground. এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু গান্ধীজির একটা মরাল জয় হয়েছিল যে এত সন্ত্রাসের রাজত্ব হয়েছিল, নারী পুরুষ বাচ্চারা এই আন্দোলনে যোগদান করেছিল, সবই কিন্তু শান্তিপূর্ণভাবে। There was no chaos, এটা কিন্তু মাথায় রাখতে হবে, শান্তিপূর্ণভাবে, এবং সরকার তার সামনে কিন্তু মাথা নোয়াতে বাধ্য হন, ঠিক আছে। গান্ধীজ অ্যারাইভাল ইন ইন্ডিয়া, কখন তিনি ভারতবর্ষে আসেন। In South Africa, a settlement was reached through Gandhi-Smuts Agreement, June 1914, which enabled Gandhi to return to India. ডান দিকে দেখো, স্লাইডের ডান দিকে গান্ধীর সবরমতী আশ্রমের ছবি দেখা যাচ্ছে। Gandhi returned back to India in January 1915 and founded the Sabarmati Ashram at Ahmedabad in May 1915. জানুয়ারি 1915-তে ভারতবর্ষে আসেন গান্ধীজি এবং আহমেদাবাদে মে 1915-তে সবরমতী আশ্রম গড়ে তোলেন। এবার থিওরি অ্যান্ড প্র্যাকটিস অফ সত্যাগ্রহ। সত্যাগ্রহর কি আদর্শ, কি নীতি নৈতিকতা, কি কর্মপদ্ধতি এবং বাস্তবে কতটা তার পদ্ধতির সঙ্গে বাস্তবতার কি মিল ছিল সেটা আমরা এই স্লাইডে বলেছি।
Gandhi's Satyagraha was based on truth and non-violence. It was influenced by Thoreau, Emerson, and Tolstoy. The literal meaning of Satyagraha is holding on to truth. There are different teachings of Satyagraha, such as fasting, hijrat or voluntary migration, strikes, and hartal. গান্ধীর সত্যাগ্রহ নির্ভর করেছে সত্য অর্থাৎ সত্য এবং নন ভায়োলেন্স অর্থাৎ অহিংস অহিংস এই দুটো স্তম্ভ ছিল অহিংসা এই দুটো স্তম্ভ ছিল সত্যাগ্রহের এবং এটি থরো এমারসন এবং টলস্টয়ের দ্বারা উদ্বুদ্ধ হয় সত্যাগ্রহের মানে হচ্ছে হোল্ডিং অন টু ট্রুথ অর্থাৎ সত্যাগ্রহ সত্যের প্রতি আগ্রহ নাম দেখেই বোঝা যাচ্ছে এবং এর পদ্ধতি কর্মপদ্ধতি হচ্ছে উপবাস করা এবং বিভিন্ন ধরনের স্ট্রাইক হরতাল ধর্মঘট প্রভৃতির খুব পরিচিত কয়েকটি কর্মপদ্ধতি In India, the first time Gandhi was obliged to resort to Satyagraha was in the Champaran district of Bihar in 1917. 1917-তে প্রথম সত্যাগ্রহ চম্পারণে তিনি করেন এবং যারা নীল চাষ করেছিল তাদের পাশে তিনি দাঁড়ান তার পাশে দাঁড়ায় রাজেন্দ্র প্রসাদ মহাদেব দেশাই জেবি কৃপালানি যারা একসঙ্গে চম্পারণে গান্ধীর সাথে কাজ করেছে Rajendra Prasad, Mazarul Haq, Mahadev Desai and J.B. Kripalani walked with Gandhi in Champaran. Gandhi's next stoppage was the cotton textile mills of Ahmedabad. Gandhi went on a first unto death and a settlement was reached after 21 days. It was his first hunger strike. গান্ধীর প্রথম হাঙ্গার স্ট্রাইক যদি বলো তাহলে আমরা অবশ্যই বলবো আহমেদাবাদে যেটা 21 দিন ধরে চলেছিল বস্ত্র কলের বিরুদ্ধে বস্ত্র শিল্পের বস্ত্র শিল্প কারখানার বিরুদ্ধে গান্ধীজি সত্যাগ্রহ আন্দোলন শুরু করেছিলেন এবং সেটি 21 দিন ধরে চলেছিল His next involvement was Kheda Satyagraha, where the remission of land revenue was withheld by the government. During the movement, Indulal Yagnik was Gandhi's chief lieutenant. এরপরে খেদা সত্যাগ্রহ ছিল তার পরবর্তী সত্যাগ্রহ আন্দোলন যেখানে তিনি ভূমিকর গভর্নমেন্ট যে ভূমিকর ব্রিটিশ সরকার যে ভূমিকর নিতেন তার বিরোধিতা করেছিলেন এবং সেটা যাতে নাকি কমানো হয় সেটার জন্য তিনি আন্দোলন করেছিলেন এবং ইন্দুলাল ইয়াগনিক ছিল তার প্রধান লিউটেন্যান্ট নেক্সট Rowlatt Satyagraha. Next slide. The Rowlatt Act armed the executive with unlimited power to suppress political violence. It enabled the government to suspend the right of habeas corpus. Gandhi described the act as symptoms of a deep-seated disease. He launched a satyagraha against it on April 6, 1990. Rowlatt সত্যাগ্রহ রাওলাট অ্যাক্টের বা রাওলাট আইনের বিরোধিতা করে গান্ধীজি 6 এপ্রিল 1919-এ এই সত্যাগ্রহ আন্দোলন শুরু করেছিলেন এবং গান্ধীজি বলেছিলেন এই আইনের মধ্যে এই আইন
ছিল অনেক, মানে এই আইনের মধ্যে অনেক গভীরে প্রথিত নানা ধরনের সমস্যার বীজ নিহিত ছিল এই আইন। Rowlatt Satyagraha was Gandhi's first experiment in mass satyagraha. Very important. মাস সত্যাগ্রহ, অর্থাৎ আম জনতা কিভাবে সত্যাগ্রহকে গ্রহণ করেছে সেইটা কিন্তু পরীক্ষিত হয় রাওলাট সত্যাগ্রহের মাধ্যমে। But he suspended the satyagraha when it became violent. Gandhi called it as Himalayan miscalculation. গান্ধীজি বারে বারে আমরা তার রাজনৈতিক জীবনে আমরা দেখেছি যখনই কোনো ভায়োলেন্ট আন্দোলনের কোনো পর্যায়ে ভায়োলেন্ট আকার ধারণ করে, হ্যাঁ, মানে সশস্ত্র, মানে জনতা সশস্ত্র ভাবে আন্দোলন পরিচালনা করেন, গান্ধীজি সঙ্গে সঙ্গে কিন্তু সেই আন্দোলন বন্ধ করে দেন এবং তিনি বলেছিলেন যে তার এটা একটা হিমালয়ান মিসক্যালকুলেশন ছিল, হ্যাঁ, তার পরিকল্পনার ভুল ছিল, হিমালয়ের পর্বতের মতোই ভুল ছিল। নেক্সট স্লাইডস। তোমরা ডান দিকে জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার একটা ছবি দেখতে পাচ্ছ, জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার। Jallianwala massacre was a much talked about the subject. All we know that Jallianwala Bagh was developed as a garden by one of Maharaja Ranjit Singh Courtiers when the Congress called for a hartal on April 8, 1919. It received unprecedented support. Facing a violent situation, the civil government handed over the administration to the military authorities under Brigadier General Dyer. ডায়ারের নাম তোমরা অনেকেই শুনেছো। April 13, 1919, on the Baisakhi day, বৈশাখীর দিন, মানে পয়লা বৈশাখের দিন, when Brigadier Michael O. Dyer ordered his troops to fire on people assembled peacefully in the Jallianwala Bagh. According to official estimates, 200 to 300 people were killed, while the unofficial estimates put the number between 1200 to 1500. Gandhi returned in protest the Kaiser-i-Hind Medal given to him for his work during the Boer War. Rabindranath Tagore returned his knighthood. All we know that জালিয়ানওয়ালা বাগ এমন একটি হত্যাকাণ্ড, এখানে এই স্লাইডে আমরা দেখতে পাচ্ছি যে 13ই এপ্রিল 1919-এ জালিয়ানওয়ালা বাগের মাইকেল ও ডায়ার একটা নির্দেশনামায় সাধারণ নিরস্ত্র মানুষের উপর গুলিবর্ষণের অর্ডার দিয়েছিলেন এবং সেটি হয়েছিল বৈশাখের দিন, পয়লা বৈশাখের দিন। যদিও সরকারি রিপোর্টে বলা হচ্ছে যে 200-300 জন মারা গেছেন, কিন্তু বেসরকারি তথ্য কিন্তু সেটা বলে না। বেসরকারি তথ্য বলে যে 1200 থেকে 1500 জন লোক মারা গেছে এবং এই ঘটনায় আহত হয়ে রবীন্দ্রনাথ ঠাকুর নাইটহুড উপাধি ত্যাগ করেন, অর্থাৎ যেখানে স্যার, তার নামের আগে স্যার উপাধি লেখার সুযোগ এসেছিল, ব্রিটিশ সরকার দিয়েছিল, কিন্তু তিনি সেটা ঘৃণা করে প্রত্যাখ্যান করেন। তিনি এখানে একটা অনবদ্য, মানে এই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড এবং তার নাইটহুড ত্যাগ এসব নিয়ে তিনি একটি দারুণ গান রচনা করেন, এ মনিহার আমার নাহি সাজে। এছাড়া গান্ধী কাইজার-ই-হিন্দ, তাকে ব্রিটিশ সরকার যে মেডেল দিয়েছিলেন তিনি বুয়ার যুদ্ধে তার কাজের জন্য, সেটাও তিনি ফিরিয়ে দেন। The British government appointed the Hunter Committee to inquire into the Punjab disturbances or Jallianwala Bagh massacre. The Congress appointed a non-official committee. ব্রিটিশ গভর্নমেন্ট হান্টার কমিটি নিযুক্ত করেছিলেন
নিয়োগ করেছিলেন জালিয়ানওয়ালা বাগ ম্যাসাকার কি হয়েছিল বা হত্যাকাণ্ড কি হয়েছিল সেটা দেখার জন্য। অন্যদিকে কংগ্রেসও চুপ করে বসে থাকেনি, তারাও একটা বেসরকারিভাবে তারা নিজেদের মতো করে এই হত্যাকাণ্ডর জন্য একটা তদন্ত কমিটি গঠন করেছিল। নন কোঅপারেশন মুভমেন্ট। নন কোঅপারেশন মুভমেন্ট তোমরা জানো 1920 থেকে 22 অব্দি চলেছিল। ডান দিকে একটা ছবি তোমরা দেখতে পাচ্ছ সকলে। The non-cooperation movement was launched on 4th of September 1920 by Mahatma Gandhi with the aim of self-governance and obtaining full independence as the Indian National Congress withdrew its support for British reforms following the Rowlatt Act of 21st March 1990 and the Jallianwala Bagh massacre of 13th April 1919. The Rowlatt Act in March 1919 suspended and the rights of defendants in sedition trials was seen as a political awakening by Indians and as a threat by the British, although it was never invoked and declared void just a few years later. The act motivated Gandhi to conceive the idea of Satyagraha, which he saw as synonymous with independence. This idea was also authorized the following month by Jawaharlal Nehru, for whom the massacre also endorsed the conviction that nothing short of independence was acceptable. তোমরা জানো অসহযোগ আন্দোলন 1920 চৌঠা সেপ্টেম্বর শুরু হয়েছিল। রাওলাট আইন যখন হয়েছিল 21শে মার্চ, আমি আগের 1919 আগের স্লাইডে আলোচনা করেছিলাম, এবং 13ই এপ্রিল 1919 জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে এই আন্দোলন হয়েছিল। এবং এই আন্দোলনে অবশ্যই গান্ধীজি সত্যাগ্রহ এই তার কর্মপদ্ধতি আন্দোলনে কাজে লাগান, এবং তার কলিগ জাতীয় কংগ্রেসের তার সহকর্মী জওহরলাল নেহরুও বলেছিলেন যে সম্পূর্ণ স্বাধীনতা ছাড়া কোনো কিছুই গ্রহণযোগ্য নয়। যদিও অসহযোগ আন্দোলনের প্রধান উদ্দেশ্যই ছিল সেলফ গভর্নমেন্ট, অর্থাৎ স্বশাসিত সরকার, দেশীয় সরকার। এটি ছিল দেশীয় সরকার গঠন ছিল আন্দোলনের মেন লক্ষ্য, প্রধান লক্ষ্য। নেক্সট স্লাইডে আসি। কি কারণে নন কোঅপারেশন মুভমেন্ট হয়েছিল? কজেস অফ নন কোঅপারেশন মুভমেন্ট। ডান দিকে তোমরা চরকা কাটছেন গান্ধীজির একটা ছবি দেখতে পাচ্ছ। Annulment of the Rowlatt Act and remedying the Punjab wrongs, that is, the British government should express its regret on the happening in the Punjab, particularly in Amritsar. Remedying the Khilafat wrong, that is, the British should adopt a lenient attitude towards Turkey, which was one of the defeated countries in the First World War. Number 3, satisfying the nationalist urge for Swaraj by offering a new scheme of meaningful and substantial reform. এখানে তিনটি কারণ বলা হচ্ছে যে রাওলাট অ্যাক্ট বা রাওলাট আইন এবং পাঞ্জাবের ক্ষেত্রে ব্রিটিশ সরকার অমৃতসরের যে ঘটনা ঘটেছে সেইটা কিন্তু ব্রিটিশ সরকারকে মানে স্বীকার করতে হবে যে এটা ভুল হয়েছিল। এরপরে খিলাফত রং কি? খিলাফত আন্দোলনে আমরা দেখেছি যে এই সময় খিলাফত আন্দোলন হয়েছিলই যে তুরস্কের প্রতি একটা অপমানজনক ব্যবহার হয়েছিল, তার জন্য ভারতবর্ষের মুসলমানরা ঐক্যবদ্ধ হয়েছিল। তো কেননা তুরস্ক প্রথম বিশ্বযুদ্ধের পর পরাজিত হয়েছিল, ফলে তুরস্কের যে খলিফা তিনি শুধু তুরস্কেরই খলিফা না, সমগ্র মুসলমান জগতের তথা সুন্নি মুসলমান সম্প্রদায়ের
তিনি খলিফা ছিলেন, ফলে ভারতবর্ষের মুসলিমরা কেউ মেনে নেননি। কাজেই অসহযোগ আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ একটা তাদের ডিমান্ড ছিল যে খিলাফতে তুরস্কের সঙ্গে ব্রিটিশদের বা ব্রিটেনের ব্যবহার অনেক বেশি লিনিয়েন্ট করতে হবে, অনেক মানে কি বলবো, অনেক মানে নরম বা নমনীয় ব্যবহার তারা আশা করেন। এবং satisfying the nationalists' urge for Swaraj by offering a new scheme of meaningful and substantial reform. স্বরাজ অর্জনের জন্য অনেক গুরুত্বপূর্ণ সংস্কার সাধনের জন্য জোর দেওয়া হয়। নতুন স্লাইডসে যাই। লঞ্চিং অফ নন কোঅপারেশন মুভমেন্ট। নন কোঅপারেশন মুভমেন্ট কখন শুরু হয়েছিল সেই কথা আমরা এই স্লাইডসে বলবো। When the British refused to meet any one of the main demands of the Congress, an all-party conference was held at Allahabad in June 1920, and a program of boycott of government school, college, law court was approved. The Congress met in a special session in September 1920 at Calcutta and agreed to start the non-cooperation movement unless the British met its demand. This decision was further endorsed as its Nagpur session held in December 1920. The Congress, therefore, under the leadership of Gandhi, started the non-cooperation movement in right January 1921. অর্থাৎ যখন কংগ্রেসের এই দাবিগুলো ব্রিটিশ সরকার মানছে না, তখন সর্বদলীয় বৈঠক হয়েছিল এলাহাবাদে 1920 জুনে, এবং সেখানে একটা সাধারণ কর্মপদ্ধতি হিসাবে বয়কটের ডাক দেওয়া হয়। বয়কট বলতে সব ধরনের সরকারি স্কুল, কলেজ, আদালত সবকিছু থেকে বয়কট। এবং 1920 সেপ্টেম্বরে কলকাতা অধিবেশনে, কংগ্রেসের কলকাতা অধিবেশনে কংগ্রেসরা এই সিদ্ধান্তে নেন যে ব্রিটিশরা তাদের দাবি না মেনে নিলে তারা কিন্তু অসহযোগ আন্দোলন শুরু করবেন, অর্থাৎ ব্রিটিশদের সঙ্গে সব দিক থেকে অসহযোগিতা করবে। এবং এই তাদের এই সিদ্ধান্তই 1920 ডিসেম্বরের নাগপুর অধিবেশনে, কংগ্রেসের নাগপুর অধিবেশনে এটাকে বলবৎ করা হয়, এটাকে সমর্থন করা হয়। এবং 1921 থেকে 21-এর গোড়াতেই সর্বসম্মতিক্রমে জাতীয় কংগ্রেসের প্রতিনিধি হিসাবে গান্ধীর নেতৃত্বকে স্বীকার করা হয় এবং গান্ধী অসহযোগ আন্দোলন শুরু করেন। গান্ধীজিকেই নেতা বাছা হয়, নেতা নির্বাচন করা হয়, গান্ধীজির নেতৃত্বে অসহযোগ আন্দোলন স্টার্ট হয়ে যায়, শুরু হয়ে যায়। পরের স্লাইড। প্রোগ্রাম অফ নন কোঅপারেশন মুভমেন্ট। নন কোঅপারেশন মুভমেন্টের কি কর্মপদ্ধতি ছিল? Boycott of government or semi-government school, college, courts, election to be held for the council as suggested by the reform of 1919, and finally of foreign goods, surrender of titles, honorary office, and resignation from nominated seats in local bodies, refusal to attend government or semi-government functions, refusal by the military, clerical, and laboring classes to offer themselves as recruits in এটা স্টুডেন্ট, এটা মেসোপটেমিয়া ভুল লেখা হয়েছে, এটা মেসোপটেমিয়া হবে না, এটা আমি চেঞ্জ করে নেব। refusal by the military, clerical, and laboring classes to offer themselves
as recruits in government services. Establishment of national school, college, private arbitration courts known as panchayats all over India. Popularization of Swadeshi and Khadi by reviving hand spinning and hand weaving. Development of unity between Hindus and Muslims. Removal of untouchability and other measures for Harijan welfare. একগুচ্ছ কর্মসূচির কথা বলা হয়। প্রথমেই বলা হচ্ছে 1919-এ যে সংস্কারের কথা বলা হয়েছিল, সেখানে বিদেশি পণ্য বর্জনের কথা বলা হয়েছিল এবং সরকারি এবং আধা সরকারি স্কুল, কলেজ, আদালত সবকিছুর থেকে আইনসভা সবকিছুর থেকে বয়কট এবং সরকারি খেতাব বর্জন, সরকারি সম্মান যা কিছু দেওয়া হবে সেগুলো বর্জন এবং স্থানীয় আইনসভাগুলির থেকে কেউ ভারতীয়রা যদি নমিনেটেডও হন, যদি তারা মনোনীত হন, সেখান থেকেও তারা রেজিগনেশন দেবেন, অর্থাৎ নিজেদের নাম উইথড্র করবেন, পদত্যাগ করবেন এবং কোন রকম সরকারি বা আধা সরকারি অনুষ্ঠানে না যাওয়া। তারপরে বলা হচ্ছে সামরিক, শ্রমিক, করণিক যে কোনো কাজ সরকারিভাবে, সরকারি যে কোনো জায়গায় অংশগ্রহণ থেকে তারা বিরত থাকবেন, তারা নিয়োগ হবেন না। স্বদেশী এবং খাদি প্রচারে জন্য এবং চরকা কাটার জন্য জোর দেওয়া হয়, জনপ্রিয় করার জন্য চেষ্টা করা হয় এবং হিন্দু মুসলমানের মধ্যে সখ্যতা সৃষ্টির চেষ্টা করা হয় এবং অস্পৃশ্যতা বর্জন এবং হরিজনদের উন্নতির জন্য একগুচ্ছ কর্মসূচি নেওয়া হয়। পরের স্লাইডসে যাই। ডিফারেন্ট ফেজেস অফ নন কোঅপারেশন মুভমেন্ট, অর্থাৎ অসহযোগ আন্দোলনের বিভিন্ন ধরনের পর্যায়। The first phase, January to March 1921, was marked by the boycott of government schools and college by teachers and students and of courts by the lawyers. প্রথম ফেজ বা প্রথম পর্যায় ছিল 1921-এর জানুয়ারি থেকে মার্চ, যেখানে সরকারি স্কুল, কলেজ থেকে ছাত্র শিক্ষকরা নিজেদেরকে তুলে নেন, নিজেদেরকে উইথড্র করেন এবং লয়াররা, অবশ্যই আইনজীবীরাও তাদের আইনসভা থেকে নিজেদের নাম তুলে নেন। During the second phase, April to June 1921, the focus was on raising funds for the Tilak Swaraj Fund, enrolling common people as members of the Congress and installing chorkas on a large scale. দ্বিতীয় ফেজে দেখা যাচ্ছে, যেটা 1921 এপ্রিল থেকে জুন, প্রধান লক্ষ্য ছিল এই আন্দোলন পরিচালনার জন্য অর্থ তোলা, চাঁদা হিসাবে অর্থ তোলা। আমরা অসহযোগ আন্দোলন যখন আলোচনা করেছি তখন আমরা তিলক স্বরাজ ফান্ডের কথা বলেছিলাম। এই তিলক স্বরাজ ফান্ডের উদ্দেশ্যই হয়েছিল যে যত বেশি সম্ভব সভ্য রিক্রুট করা কংগ্রেসে, নতুন সভ্যরা এখানে চাঁদা হিসাবে কিছু অর্থ তারা দেবেন এবং এখানে কিন্তু তিলক স্বরাজ ফান্ডে কিন্তু 1 কোটি টাকা পর্যন্ত অর্থ উঠেছিল এবং তিলক স্বরাজ ফান্ডে একটা আমি অ্যাড করতে চাই, এখানে কিন্তু তারাও কিন্তু নিজেদের অলংকার খুলে ওইখানে উৎসর্গ করেছিলেন এবং চরকা, যাতে আরো বৃহৎ পর্যায়ে চরকা
চরকার প্রচার হয় সেটা দ্বিতীয় পর্যায়ে খুব দেখা গেছে তাদের কর্মপদ্ধতির মধ্যে। The third phase, July to November 1921, was marked by a focus on the boycott of foreign goods and on organization of volunteer bands to organize a nationwide hartal on the eve of the visit of the Prince of Wales. তৃতীয় পর্যায়ে আমরা দেখি 1921-এর জুলাই থেকে নভেম্বরে, যেখানে বিদেশি পণ্য বর্জন ছিল প্রধান লক্ষ্য এবং একদল স্বেচ্ছাসেবক সারা দেশ জুড়ে হরতাল পালন করেন এবং যুবরাজ প্রিন্স অফ ওয়েলস যখন আসেন তখন কিন্তু বোম্বাইতে এই ধরনের হরতাল বা ধর্মঘটের সামনে তিনি পড়েন, হ্যাঁ, তার সামনে দেখার হরতাল অনুষ্ঠিত হয়। The fourth phase, November 1921 to February 1922, witnessed certain developments which clearly brought government to its knees. অর্থাৎ চতুর্থ পর্যায়ে নভেম্বর 1921 থেকে ফেব্রুয়ারি 1922 এমন কিছু ঘটনা এই আন্দোলনের মধ্যে ঘটে যেখানে ব্রিটিশ সরকার আর চুপ করে বসে থাকেননি, তারা যথেষ্টই চিন্তান্বিত হয়েছিল এই আন্দোলনের ভবিষ্যৎ কি হবে এবং তাদের ভবিষ্যৎ কি হবে সেটা নিয়ে। পরের স্লাইডসে যাচ্ছি। চৌরি চৌরা ইনসিডেন্ট, ডান দিকে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ চৌরি চৌরার ঘটনা, খুবই প্রচারিত একটি ঘটনা। The Congress session held at Ahmedabad in December 1920 decided to launch a civil disobedience movement while reiterating the non-violent upstand non-cooperation movement of which Gandhi was the appointed leader. Before Gandhi could launch the civil disobedient movement, a mob at Chauri Chaura led by Jahor Jadhav near Gorakhpur, UP, clashed with the police who opened fire. In retaliation, the mob burned the police station and killed 22 policemen. This compelled Gandhi to call off the civil disobedience movement on 11th February 1922. Gandhi was arrested and sentenced to 6 years imprisonment. The Chauri Chaura incident convinced that the nation was not yet ready for mass disobedience, and he prevailed upon the Congress Working Committee in Bardoli on 12th February 1922 to call off the non-cooperation movement. অর্থাৎ 1920 ডিসেম্বরে আহমেদাবাদ অধিবেশনে, কংগ্রেসের আহমেদাবাদ অধিবেশনে যখন অসহযোগ আন্দোলনের কর্মসূচি নেওয়া হয়, সেটার প্রধান লক্ষ্যই ছিল সেটা অহিংসভাবে পরিচালনা করতে হবে এবং গান্ধীজিকে সর্বসম্মতভাবে তাদের নেতা নির্বাচন করা হয়েছিল। যখন অসহযোগ আন্দোলন চলছিল তখন উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলায় চৌরি চৌরা নামক স্থানে একটি ঘটনা ঘটেছিল। সেই ঘটনাটা হলো কৃষক জনতার উপর, প্রায় 3,500-4 হাজার কৃষক শ্রমিক জনতার উপর পুলিশ গুলি চালায়। এর প্রতিবাদে উন্মত্ত জনতা চৌরি চৌরায় থানা ঘিরে ফেলে, চারদিক থেকে ঘিরে ফেলে, অগ্নিসংযোগ করে, আগুন লাগায়, এখানে সেই ছবিটাই দেখতে পাচ্ছ, এবং 22 জন পুলিশ সেখানে মারা যায়। তোমরা সবাই জানো যে গান্ধীজি যেহেতু নিরস্ত্রভাবে আন্দোলন পরিচালনার পক্ষপাতী ছিলেন, তিনি সত্যের পূজারী, এবং এই আন্দোলনটা যখন নিরস্ত্রভাবে আর পরিচালনা করা সম্ভব হচ্ছিল না, জনসাধারণ যখন সশস্ত্রভাবে আন্দোলনে ঢুকে পড়ছে, তখন তিনি বাধ্য হয়েছিলেন 1922-এ বারদৌলি অধিবেশনে, কংগ্রেসের বারদৌলি অধিবেশনে 12ই ফেব্রুয়ারি কিন্তু কংগ্রেস এই আন্দোলন প্রত্যাহার করে নেন। তার আগের দিন অর্থাৎ 11ই ফেব্রুয়ারি 1922-এ কিন্তু গান্ধীজিকে
কারাবরণ করতে হয়, তিনি 6 বছরের জন্য তার কারাবরণ তিনি করেছিলেন। এরপরে আমি পরের স্লাইডস সে যাচ্ছি। সিগনিফিকেন্স অফ নন কোঅপারেশন মুভমেন্ট, অর্থাৎ অসহযোগ আন্দোলনের কি তাৎপর্য ছিল। The Indian nationalist movement, for the first time in history, acquired a real mass space with the participation of different sections of Indian society, such as peasant, workers, students, teachers, women, merchants, and so on. Secondly, the movement witnessed the spread of nationalism to the remotest corner of the country. Thirdly, it transformed the Indian National Congress from a deliberative assembly into an organization for action, as evident from the various programs of the movement. Fourthly, it marked the height of Hindu-Muslim unity, which could be seen in the merger of the Khilafat movement with this movement. And finally, the movement demonstrated to a remarkable degree the willingness and ability of the masses to endure hardship and make sacrifices in the cause of national independence. গান্ধীজি কিন্তু কারাবরণ করার আগে বুঝতে পেরেছিলেন যে জনতা সারা দেশ জুড়ে যে অসহযোগ আন্দোলন করবে, সেটা কিন্তু মানসিকভাবে এখনো ভারতীয় জনগণ অহিংসভাবে যে কোনো আন্দোলন পরিচালনা করবে এখনো তারা প্রস্তুত নন। কিন্তু তাৎপর্যতে আমরা দেখতে পাচ্ছি যে এই আন্দোলন ভারতীয় ইতিহাসে একটা প্রথম জনগণের আন্দোলন হিসাবে আমরা প্রতিভাত করতেই পারি, কারণ এখানে কৃষক, শ্রমিক, ছাত্র, শিক্ষক, নারী, বণিক সবাই যোগদান করে। এখানে কিন্তু আমরা অবশ্যই নারী যোগদানের কথা আলাদাভাবে বলতে চাই। নারীরা কিন্তু তাদের পর্দা, চিরাচরিত পর্দা ছেড়ে বেরিয়ে আন্দোলনে অংশ নেন। তাদের মধ্যে আমরা বাংলায় বাসন্তী দেবী, চিত্তরঞ্জন দাশের স্ত্রী, উর্মিলা দেবী, চিত্তরঞ্জন দাশের বোন, হেমপ্রভা মজুমদার, জ্যোতির্ময়ী গাঙ্গুলি, এরকম সরোজিনী নাইডু, এরকম আমরা নারী নেতাকে দেখতে পাই, নারী নেতাকে দেখতে পাই। আমরা খাদির প্রসারে সরলা দেবী চৌধুরানীর ভূমিকাও খুব গুরুত্বপূর্ণ ছিল। হ্যাঁ, দ্বিতীয়ত আমরা বলতে চাইছি যে এই জাতীয়তাবাদের প্রসার ভারতের প্রত্যন্ত গ্রামাঞ্চল পর্যন্ত ছড়িয়ে যায়, এটা অবশ্যই একটা তাৎপর্য আমরা বলতে পারি। তৃতীয়ত আমরা বলতে চাই যে এই আন্দোলনে জাতীয় কংগ্রেস কিন্তু বিভিন্ন ধরনের গঠনমূলক কর্মপদ্ধতি গ্রহণ করেছিলেন। চতুর্থত আমরা বলতে পারি যে এখানে হিন্দু মুসলিম একতা দেখা গেছে এবং পরবর্তীকালে এই কারণেই খিলাফত আন্দোলন কিন্তু অসহযোগ আন্দোলনের সঙ্গে মিলেমিশে এক হয়ে গেছে। এবং পঞ্চমত আমরা এই আন্দোলনে বুঝতে পারি, অ্যাটলিস্ট এটা বোঝা যায় যে ভারতীয় জনগণ দেশের স্বাধীনতার জন্য সর্বোচ্চ আত্মত্যাগ করতে তারা ইচ্ছুক, তারা ভেতর থেকে, মন থেকে ইচ্ছুক। আমরা লেকচারটা এই 15টা স্লাইড আলোচনা করার পর